আমরা গতদিন মূল্যবোধ নিয়ে কথা বলেছিলাম। আজকে কথা বলবো নৈতিকতা নিয়ে, সুশাসন নিয়েও কথা বলবো। আহ নৈতিকতা, ঠিক আছে। তো দেখেন, এই নৈতিকতাটা আসলে কি? প্রথমত হচ্ছে এটা একটা আপেক্ষিক ব্যাপার। আপনার কাছে যা নৈতিক আমার কাছে তা অনৈতিক হতে পারে। আমার কাছে যা অনৈতিক আপনার কাছে নৈতিক হতে পারে। এক দেশে যা নৈতিক আর এক দেশে তা অনৈতিক হতে পারে। এক দেশে যা অনৈতিক আর এক দেশে তা নৈতিক হতে পারে। তাহলে একটা বিষয় খেয়াল করেন, আমরা এই যে নৈতিকতার কথাটা বলছি, এই নৈতিকতাটা আসলে কি তাহলে? আহ আমরা যদি বলি যে আপনি একজন মানুষ, এই মানুষ হিসেবে কোনটি ভালো, কোনটি মন্দ, এইটা বিচার করার যে ক্ষমতা, বোঝার যে ক্ষমতা, বা এইটা আসলে আপনার মানসিক গঠনের উপর নির্ভর করে। আপনার মানসিক গঠনটা কেমন? আপনি রিক্সাওয়ালাকে গালি দিয়ে শান্তি পাচ্ছেন, এটা আপনার মানসিক গঠন। আপনি রিক্সাওয়ালাকেই গালি দিতে সাহস পান, এটাই আপনার মানসিক গঠন। অর্থাৎ আপনি, মানে, এই যে একজন ব্যক্তি, আপনার ভালো মন্দ বিচার করার ক্ষমতাটাই হচ্ছে নৈতিকতা। অর্থাৎ ভালো মন্দের বিচার করার ক্ষমতাটাই কি? নৈতিকতা। তাহলে আমি যদি বলি যে এইটার আসলে কোনো মানদণ্ড নেই বিচার করার। আমরা যেমন মূল্যবোধের ক্ষেত্রে কিছু মানদণ্ড দেখেছিলাম, এটার আসলে মানদণ্ড নেই। এটা হলো আপেক্ষিক ব্যাপার। আপেক্ষিক একটা ব্যাপার। এটা হচ্ছে আপেক্ষিক ব্যাপার। এটা মানসিক গঠনের উপরে নির্ভর করে। এটা মানসিক গঠনের উপরে নির্ভর করে। বুঝতে পেরেছেন? তাইলে ভালো মন্দের বিচার করতে পারাটাই নৈতিকতা। হ্যাঁ, নৈতিকতার মানদণ্ড নেই। এটা আপেক্ষিক ব্যাপার, মানসিক গঠনের উপর নির্ভর করে। ভালো মন্দের বিচার করার যে ক্ষমতা, এটি হচ্ছে নৈতিকতা। এটা ব্যক্তি, স্থান, কাল ভেদে এটা ভিন্নতর হতে পারে। এখন নৈতিকতার যে ব্যাপারটা, যে জায়গাটা একটু খুব ভালো করে বোঝেন, ডিপলি বোঝেন। আর বোঝাইতে গিয়ে আমি একটু আজে বাজে কথাও বলবো, মানে আমাদের ভালো কথা থেকে আহ আজে বাজে কথা দিয়ে উদাহরণ দিলে বেশি ভালো মনে থাকে। কারণ আমাদের মাথার এই ফোল্ডারের মধ্যে ভালো কথার থেকে আজে বাজে কথাগুলোই বেশি ডাউনলোড করা, আপলোড করা আর কি। হুম। শালি দুলাভাই প্রেম, এইটা কি নৈতিকতা বা মূল্যবোধের অবক্ষয়? না, এটা হচ্ছে আপেক্ষিক ব্যাপার। হুম। এটা হলো আপেক্ষিক ব্যাপার। আপনার মানসিক গঠনের উপরে নির্ভর করে যে, ধরেন শালিও রাজি আপনিও রাজি, আপনিও রাজি আপনার শালিও রাজি, এখানে তো অন্যায় কিছু দেখতেছি না, দুজনের মধ্যে প্রেম হইছে। তো এটা নৈতিক না অনৈতিক, এটা দেশ কাল পাত্র ভেদে এটা ডিপেন্ডস করবে, যে ব্যাপারটা আসলে
নৈতিক হবে না অনৈতিক হবে। বললাম এটা কোনো মানদণ্ড নাই। আপনি বলতে পারেন যে আইনগতভাবে কি এখন শালী দুলাভাইয়ের প্রেম হয়েছে, আপনি এখানে আইন দিয়ে কি করবেন বলেন? আইন দিয়ে কিভাবে এটাকে আপনি কন্ট্রোল করবেন? কোনো কারণ আছে? সুযোগ আছে? কোনো সুযোগ নাই। ঠিক আছে, আচ্ছা আমরা একটু কথা বলি। হ্যাঁ, মূল্যবোধের সাথে যেগুলো গুলিয়ে যাবে আমি নোট করে দিব। তাইলে ভেতরের বিষয়টা একটু বোঝার চেষ্টা করেন। আমরা মূল্যবোধ দেখেছি গতদিন, মূল্যবোধ নিয়ে কথা আমরা শুনেছি, বুঝেছি। নৈতিকতার ব্যাপারটাও আমরা একটু বোঝার চেষ্টা করি। আমি যে কয়টা বিষয় লিখছি এটার কোনো মানদণ্ড নেই, এটা আপেক্ষিক ব্যাপার, এটা মানসিক গঠনের উপর নির্ভর করে। এখন আপনি ইন্ডিয়াতে জন্মগ্রহণ করছেন, আপনার নৈতিকতা এক ধরনের হতে পারে। আপনি আমেরিকায় জন্মগ্রহণ করছেন, নৈতিকতা আরেক ধরনের হতে পারে। আপনি সৌদি জন্মগ্রহণ করছেন, আপনার নৈতিকতা এক ধরনের। আপনি বাংলাদেশের জন্মগ্রহণ করছেন, আপনার নৈতিকতা আরেক ধরনের হতে পারে। তো এখন এইখানে যে বিষয়টা, আচ্ছা ভাই আপনারা আজে বাজে কথাই মনে হয় বেশি বলতেছেন, হ্যাঁ? আহ, কারণ হচ্ছে আপনার মনে হয় আমি খুব স্লো কথা বলতেছি, ইয়ে করতেছেন না, কথাগুলো বেশ শুনতেছেন না। ঠিক আছে, আপনার বিবাহিত মহিলাদের দেখলে ভালো লাগে, আপনার বিয়ের পর আপনার বউরেও দেখলে অন্যর ভালো লাগবে। নো টেনশন, আপনি যেটা ইনপুট করবেন সেটা আউটপুট পাবেন। টাইম উইল সে। ওকে, ওয়েট ওয়েট করতে হবে, ওয়েট করতে হবে। তো আপনার আজকে অন্যর বউরে ভাল লাগে, কালকে আপনার বউরে যে মানুষের ভাল লাগবে না তা তো আর না, বুঝে নিয়েন। ঠিক আছে, কিংবা আপনারই আগামীতে যে বউ আপনার হবে, হবু বউ, সে এখনো কারো হাত ধরে বসে আছে কিনা তার তো গ্যারান্টি নেই। সো আপনি যা লালন করবেন, যা আপনি ইনপুট করবেন, তাই কিন্তু আউটপুট পাবেন। সো বি কেয়ারফুল। হ্যাঁ, আহ, এটা অবশ্যই মাথার মধ্যে নিয়েন। ওকে, হ্যাঁ নৈতিকতা দেশকাল পাত্রভেদে ভিন্নতর হলেও কিছু কিছু বিষয় কিন্তু, কিছু কিছু নৈতিকতা কিন্তু আহ, মানে একই রকম। যেমন চুরি করা এটা খারাপ, এটা যে কোনো রাষ্ট্রেই মানে সেম। চুরি করবেন, এটা যে কোনো নারী, যে কোনো দেশের ক্ষেত্রে কি সেম। তো যেমন আপনি আহ, মিথ্যা কথা বলেন, হ্যাঁ, এটা কিন্তু কোনো দেশের কালচার না যে মিথ্যা বলা জায়েজ। এটা কোনো দেশের কালচার কিন্তু না। মিথ্যা বলা সব জায়গার জন্যই পাপ, সব ধর্মই এটাকে পাপ বলে আখ্যায়িত করেছে। বুঝতে পেরেছেন? আহ, এবার আমরা একটু কমেন্টস কম করি প্লিজ। আমি আপনাদের কমেন্টসের দিকে না আমি তাকাইতে চাচ্ছি না। আহ, দুষ্টুমি খেলে আমি একা করব, আপনারা করতে পারবেন না। আমি শেখানোর স্বার্থে দুষ্টুমি করব। আর কেউ এমন কোনো কথা বললেন না যে অন্যর মনে কষ্ট পায়। ঠিক আছে, কারণ এখানে আমার মতো বিবাহিত অনেকেই আছে। সো বিবাহিতদের কষ্ট দেওয়া অবিবাহিতদের কোনো নৈতিকতার মধ্যে পড়ে না, এটা একটা অনৈতিক কাজ। ঠিক আছে, সো বি কেয়ারফুল। ওকে, এবার আসি আমরা যে জায়গাটায় ছিলাম, এই যে নৈতিকতা জায়গাটা, যেমন আমরা যদি বলি আইন আর এই নৈতিকতা, এর মধ্যে আসলে দৌরাত্ম্য কি, এটা আসলে ব্যাপারটা কি? আমরা বলি যে আহ, এই দুইটার সাথে সম্পর্ক একটা আছে, অবশ্যই এই দুইটার সাথে একটা সম্পর্ক আছে, কিন্তু এই দুইটার মাঝে পার্থক্যও আছে। যেমন আইন মেনে চলা বাধ্যতামূলক, মেনে চলা বাধ্যতামূলক, তবে এটা কি হতে হবে? লিখিত হতে হবে, লিখিত হতে হবে। এখন আপনার দেশের অনৈতিক কাজগুলো যদি আইনে লিপিবদ্ধ থাকে তাহলে তার প্রয়োগ হবে। আপনার দেশে যদি
অনৈতিক কাজগুলো আপনার কি থাকে, আইনের লিখিত অবস্থায় থাকে, তাইলে অবশ্যই সেই আইন আপনাকে মেনে চলতে হবে। কিন্তু ধরেন এমন কিছু কিছু যেটাকে আমরা অনৈতিক বলতেছি, ধরেন সারা পৃথিবীতে আইনগুলো কিসের উপরে ডিপেন্ড করে? ধরেন ইসলামিক স্টেট, সে কি করছে? সে ধর্মকে অনুসরণ করে আইন তৈরি করতেছে। ধর্ম বলছে মিথ্যা কথা বলা মহাপাপ। সে এই মিথ্যা যে বলেছে, চুরি যে করেছে, তাকে শাস্তি দিচ্ছে। দুর্নীতি করলেন, ঘুষ খাইলেন, এটা অপরাধ, এটা আপনার জন্য অনৈতিক। আবার আপনি ধরেন আহ যেমন আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র ভারত কিংবা ইউরোপ আমেরিকা, এটা ফ্রি সেক্স কান্ট্রি, এটাকে বৈধতা দিচ্ছে, কিন্তু আমার রাষ্ট্র তো দেয় নাই। এখন দেখেন, এই যে ফ্রি সেক্স যে শব্দটা বলছি শুনতে খারাপ শোনা যাচ্ছে, এটা নৈতিক না অনৈতিক? এটা অবশ্যই অনৈতিক। কিন্তু এই অনৈতিক বিষয়টি আমার রাষ্ট্র আইনে কি করলো, বাধ্যতামূলক করলো, যে এইটা হচ্ছে আইনের দৃষ্টিতে খারাপ। পাশের রাষ্ট্র করলো কি, পাশের রাষ্ট্র এটাকে বৈধতা দিল। তাইলে যেটা অনৈতিক পাশের রাষ্ট্রে, নৈতিক পাশের রাষ্ট্রে, সেটা আমাদের দেশে কিন্তু অনৈতিক নয়। আবার এখানে মূল্যবোধের কিছু সামঞ্জস্য রয়েছে। যেমন মানুষের বিবেকের দংশন বলতে একটা বড় কথা আছে। সবসময় কিন্তু আইন দিয়ে সবকিছু নিয়ন্ত্রণ করা যায় না। আপনি কিন্তু আপনার বিবেককে কিন্তু ইয়া করতেছে, যে এই যে খারাপ কাজটা আমি করতেছি, তো মানুষের এই বিবেকে যখন নাড়া দিবে, এই বিবেক যখন অ্যাক্টিভ থাকবে, তখন তার জন্য আসলে আইনের প্রয়োজন নেই। আপনি যদি দেখেন যে আমাদের আহ প্রাচীনকালের শাসনগুলো যদি আপনি একটু দেখেন, আহ, বিশেষ করে আপনি উসমানীয় সাম্রাজ্য, এই যে বিশেষ করে আপনি অটোমান সাম্রাজ্যর শাসনকাল, আপনি এই যে মধ্যযুগ আপনাদেরকে পড়িয়েছি মুসলিম শাসনের সময়, কিংবা আপনি এই মুহূর্তে যদি আপনি সৌদি আরবেও দেখেন, আহ, কিছু কিছু আইন দেখেন প্রচলিত আছে, যে এইটা করলে আপনাকে একদম ইসলামী আইন অনুযায়ী কিন্তু শিরশ্ছেদ করা হবে। আবার অন্য রাষ্ট্রে কিন্তু সেটা করা হয় নাই। এই জন্যই ভাই আমি বলছি, এটা মানদণ্ড নেই কোনো, এটা আপেক্ষিক ব্যাপার, এটা মানসিক গঠনের উপর নির্ভর করে। সো এই যে যে আমরা যে বিষয়গুলো দেখতে পাচ্ছি, যে মানদণ্ড নেই, মানদণ্ড নেই মানে কি, আপনি নিরূপণ করতে পারবেন না, এটা সূত্র নাই, এটা মেজারমেন্ট করার ক্ষমতা আপনার নাই, যেটা মূল্যবোধে ছিল এখানে নাই। এখানে হয়তো যে বিষয়টি খারাপ, যে বিষয়টি অনৈতিক, আপনার রাষ্ট্র যদি আইন দ্বারা বাধ্যতামূলক করে, তাহলে আপনি শাস্তিপ্রাপ্ত হবেন। যদি আপনার রাষ্ট্র আইন দ্বারা এটাকে বাধ্যতামূলক না করে, আপনি শাস্তিপ্রাপ্ত হবেন না। আমরা আস্তে আস্তে আগাই। আহ ওকে, আচ্ছা আমরা আহ, একটু আজকে একটু কথা একটু কম বলি, শুরুতেই এত কথা না বলি, আমরা পরবর্তীতে আস্তে আস্তে ইয়া করব। যেমন যদি এখন আপনাকে প্রশ্ন করা হয়, আমি যে এতক্ষণ কথা বললাম যে আপনি অনৈতিক মানুষ, নৈতিকতাহীন, অর্থাৎ আপনার কর্মকাণ্ড হচ্ছে নৈতিকতাহীন, নৈতিকতাহীন আপনার কর্মকাণ্ড, তাইলে আপনার কি এটা দণ্ডনীয় অপরাধ হবে? আমি আপনাদের কাছে প্রশ্ন করেছি, আপনার কি এটা দণ্ডনীয় অপরাধ হবে? আপনি নৈতিকতাহীন, আপনার কি দণ্ডনীয় অপরাধ হবে? এইটা আসলে নির্ভর করে যে এইটার উপরে আপনার রাষ্ট্র আইন বাধ্যতামূলক করেছে কিনা। তাইলে অবশ্যই এটা দণ্ডনীয় অপরাধ নয়। এখন আপনার রাষ্ট্র করেছে যে আপনি কাউকে খুন করেছেন, রাষ্ট্র বিধান দিয়েছে কি, আইন দিয়েছে কি, যে আপনার ফাঁসি হবে, তাহলে অবশ্যই সেটা দণ্ডনীয় অপরাধ। কিন্তু সাধারণত নৈতিকতাহীন এটা আপনার জন্য দণ্ডনীয় অপরাধ নয়। তাহলে দেখেন, আমরা কিছু জিনিস আমরা লিখে ফেলি,
যে নীতিশাস্ত্রকে ইংরেজিতে বলা হয় এথিক্স। এই জিনিসগুলো আপনার লাগবে, নীতিশাস্ত্র। কিন্তু গতদিন দেখেছি নৈতিকতা হলো মোরালিটি। নৈতিকতা কি? এই এই ইংলিশ ভুল করা যাবে না। নৈতিকতা হচ্ছে মোরালিটি। মোরালিটি হচ্ছে নৈতিকতা। ওকে, তাহলে দেখেন, আমরা যদি বলি যে কোড অফ এথিক্স কি, কোড অফ এথিক্স এইটা কি? কোড অফ এথিক্স হচ্ছে ব্যবসায় নীতিবিদদের আলোচ্য বিষয়। ব্যবসায় নীতিবিদ্যার আলোচ্য বিষয়। নীতিবিদ্যার আলোচ্য বিষয়। নৈতিক শক্তির প্রধান উপাদান কি? এগুলো পড়তে পড়তে আপনি বুঝবেন নৈতিক শক্তির প্রধান উপাদান কি। দেখেন, নৈতিক শক্তির প্রধান উপাদান হচ্ছে সততা ও নিষ্ঠা। প্রধান উপাদান হচ্ছে সততা ও নিষ্ঠা। নৈতিক শক্তির প্রধান উপাদান হচ্ছে সততা ও নিষ্ঠা। ওকে, যেমন এই নৈতিকতা সম্পর্কিত আমাদের জাতীয় শুদ্ধাচার আহ, করা হয়েছে। এই জাতীয় শুদ্ধাচার থেকেও পরীক্ষায় প্রশ্ন আসে। এখানে একটু দিয়ে যাই, জাতীয় শুদ্ধাচার থেকে পরীক্ষায় প্রশ্ন আসে। আহ, পরীক্ষায় প্রশ্ন আসতে পারে জাতীয় শুদ্ধাচার চালু হয় কবে। এখানে এর উপরে অনেক করা হয়, পুরস্কার দেওয়া হয়। হ্যাঁ, 2012 সালে শ্রেষ্ঠ কর্মচারী, শ্রেষ্ঠ কর্মকর্তা, এরকম পুরস্কারগুলো দেওয়া হয়। বুঝতে পারছেন? হ্যাঁ, লিখেছেন তো। এটা ন্যাশনাল ইন্টিগ্রিটি স্ট্র্যাটেজি, যেটা হচ্ছে সোনার বাংলা গড়ার প্রত্যয়ে এই জাতীয় শুদ্ধাচার এটা হয়। এটা একটা কৌশলগত দলিল আর কি গভর্নমেন্টের। আমরা শুধু এইটুকু এইটুকু মাথায় রাখবো যে জাতীয় শুদ্ধাচার চালু হয় 2012 সালে। তাইলে আমরা একটা জিনিস এখন তাইলে ইয়েতে আসি, কনক্লুশনে আসি যে নৈতিকতা আইন নয়, তবে একে আইনের মতো করে মান্য করা হয়। মান্য করা হয় অর্থাৎ এটা আপনার একটা সেলফ অ্যাওয়ারনেস। এটা আইন নয়, নৈতিকতায় আইন নয়, তবে সব আইনের মধ্যেই কিন্তু নৈতিকতা আছে। সব নৈতিকতা আইন না, কারণ এটা নির্ভর করবে রাষ্ট্রের উপরে, জাতির উপরে, কালচারের উপরে, যে ওইটাকে আপনি আইন করবেন কিনা। তবে না করলেও কিন্তু সেটাকে আমরা আইনের মতো করে মান্য করি। ধরেন বাংলাদেশ একটা ইসলাম প্রধান রাষ্ট্র, এখানে ইসলামিক সকল আইন নাই। সৌদির মতো করে বাংলাদেশ কিন্তু চলে না, কিন্তু এদেশে জন্মগ্রহণকারী একজন মুসলিম কিন্তু ইসলামী আইন মেনে চলে, ইসলামী নৈতিকতা সে মেনে চলে। মানে সবাই না, মোস্ট অফ দা মানে মুসলিম, সে কিন্তু ইসলামী নৈতিকতা মান্য করে। হয়তো সেটা যেমন এর সবচেয়ে ভালো উদাহরণ হচ্ছে সুদ, ইন্টারেস্ট। ইসলাম ইসলাম ধর্ম সহ প্রত্যেক ধর্মই কিন্তু সুদকে হালাল করে নাই, সুদকে কিন্তু হারাম করেছে। তাইলে সুদ যে হারাম, তাহলে এটা হওয়া দরকার ছিল কি বাংলাদেশের আইনে? সুদ খাইলে আপনাকে আইনের আওতায় আনা হবে, আপনাকে অ্যারেস্ট করা হবে, আপনাকে শাস্তি দেওয়া হবে। তা করে নাই, সুদ ওপেন ফর অল। কিন্তু অনেক মুসলিম, মোস্ট অফ দ্য এখানে বললে ভুল হবে, অনেক মুসলিম, যেমন আমাদের বেশি দূরে যাওয়ার কথা দরকার নেই, আমাদের কবির ভাই, আপনি এক পয়সাও সুদের টাকা তাকে দিতে পারবেন না। তার
ইভেন আমার জানা মতে তার ব্যাংক ব্যালেন্স নাই, মানে ব্যাংকে সে টাকা রাখে না আমার জানা মতে। তার মানে কি, একটু ভালো করে বোঝার চেষ্টা করেন, যেটি ইসলামে হারাম করলো সেটি আপনার দেশে ওপেন ফর অল করলো, বৈধ করলো, সেটা অনৈতিক জেনে আপনি আইনের মতো করে মান্য করে সুদ খাইলেন না, সুদের দিকে চললেন না, এইটাই এখানে বলা হয়েছে। আমি কি বুঝাইতে পেরেছি? আমি কি বুঝাইতে পেরেছি? দেখেন আমি বুঝাইতে পেরেছি কিনা একটু বলেন। দেখেন, যদি বুঝাইতে পারি তাইলে নৈতিকতা সম্পর্কে কিছু বিষয় শোনেন। আজকে হঠাৎ করে প্রশ্ন করবেন না, আগের ক্লাস করবেন ভালো করে। 1 নাম্বার ক্লাস, আমি মূল্যবোধ নিয়ে টোটাল একটা ক্লাস নিছি, রাইট? আমি আজকে নৈতিকতা নিয়ে কথা বলতেছি, দুইটার পার্থক্য নিয়ে আমি আজকে বলবো না, আমি নৈতিকতা নিয়ে আলোচনা করে যাব। মাঝখানে পেজগি মারবেন না, এত বোঝার দরকার নেই, সবার পারার দরকার নেই। এখন বলতেছেন নৈতিকতার মূল্যবোধের পার্থক্য কি, তাহলে আপনি মূল্যবোধের ক্লাস করছেন না? আজকে আপনি নৈতিকতা নিয়ে কথা ক্লাস করতেছেন না? মূল্যবোধটা কি বলছিলাম? মূল্যবোধটা ছিল মানুষের আচার আচরণ। নৈতিকতা তো হচ্ছে এটা বোঝার ক্ষমতা। কি বলেছিলাম? মূল্যবোধ হচ্ছে মানুষের আচার আচরণকে বিশ্লেষণ করে। আর নৈতিকতায় কি বললাম? নৈতিকতায় কি বললাম? এই যে কোনটা ভালো কোনটা খারাপ এটা বোঝার ক্ষমতা, এটা হচ্ছে নৈতিকতা। একটু অপেক্ষা করেন, নৈতিকতা ধর্মের সাথে সম্পর্কিত কিনা ওয়েট করেন, পড়ার মধ্যে ঢুকে যান। ঠিক আছে, ঢুকে যান, আস্তে আস্তে পাবেন। যেমন আমরা যদি বলি যে নৈতিকতার উদ্ভব ও বিকাশ হয় কোথা থেকে, এটার বিকাশ হয় কোথা থেকে, উদ্ভব হয় কোথা থেকে? হ্যাঁ, এটা কোথা থেকে? এটা হলো মানুষের মন থেকে, বিবেক থেকে, মানুষের মন থেকে, এটা হলো বিবেক থেকে। নৈতিকতার উদ্ভব ও বিকাশ হয় মানুষের মন থেকে, বিবেক থেকে। এবার আমরা যদি বলি প্রকারভেদ কি নৈতিকতার, আমরা মূল্যবোধের প্রকার দেখছি, এবার বললাম নৈতিকতার প্রকারভেদ কি, তাহলে এটা দুইটা, একটা ব্যক্তিগত আর একটা সামাজিক। একটা ব্যক্তিগত আর একটা হচ্ছে সামাজিক, এইটা হলো নৈতিকতা। আমরা যদি বলি যে নৈতিকতার উদ্দেশ্য কি, এগুলোই পরীক্ষায় আসে। হ্যাঁ, নৈতিকতার উদ্দেশ্য কি? নৈতিকতার উদ্দেশ্য হচ্ছে সৎ নীতি। দেখেন এটা বোঝেন, অর্থাৎ যে নীতি হবে, আদর্শ হবে, সেটা হবে সৎ। এরপরে আহ নৈতিকতা শুরু হয় কোন জায়গায়? এটা আসলে পরিবারেই শুরু হয়। নৈতিকতা শুরু হয় কোথায়? পরিবারে শুরু হয়। যদি বলি নিম্নের কোনটি নৈতিকতার গুরুত্ব, যদি নৈতিকতা গড়ে ওঠে একটা সমাজে, সেই সমাজটা কেমন হয়, নৈতিকতার গুরুত্ব কি কি রয়েছে? যেমন
আমরা দেখতে পাবো যে সেই সমাজ শৃঙ্খল থাকবে, মানে শৃঙ্খলাহীন হয় না। সেই সমাজ কি হবে না? শৃঙ্খলাহীন হবে না। এবং সেটা আইনের সফলতায় তারা সফল হবে, মানে আইনের সাফল্যে তারা নির্ভরশীল হয়ে উঠবে। তারা হচ্ছে সুশাসনের শক্তি হয়ে উঠবে। একটা সমাজ কি কি হবে? শৃঙ্খল হবে, শৃঙ্খলে থাকবে, আইনে সাফল্য পাবে। আপনি আইন প্রয়োগ হবে না, আপনি যদি না মানেন আইন প্রয়োগ হবে কেমনে? মেজরিটি মানে না। সবার জনসম্মুখে তো বিড়ি খাওয়া এটা তো ঠিক না, এটা নিষেধ আছে। কিন্তু যে আইন বানাইছে সেও বিড়ি খায়, তাহলে আইনটা ঠেকাবে নাকি? তাহলে আইনে সাফল্য পাবে, সুশাসনে সাফল্য পাবে, অর্থাৎ সুশাসন নিশ্চিত হবে যদি একটি সমাজ নৈতিক হয়ে গড়ে ওঠে, তাহলেই সুশাসন নিশ্চিত হবে। ওকে, দেখেন পরীক্ষায় প্রশ্ন আসলো সদ্গুণ থেকে। আমরা একটু সদ্গুণ নিয়ে কথা বলবো। এর ইংরেজি হলো ভার্চু। ভার্চু হচ্ছে সদ্গুণ। এর আবিধানিক অর্থ হচ্ছে উৎকৃষ্ট বা এক্সিলিয়েন্ট, মানে উৎকৃষ্ট। যে গুণ উৎকৃষ্ট তাই হচ্ছে সদ্গুণ, একদম উৎকৃষ্ট মানের গুণ যেটা। যেমন মানুষের চরিত্রের যেসব লক্ষণগুলো তার চরিত্রের উৎকৃষ্ট প্রমাণ করে, সেটাই হচ্ছে সদ্গুণ। কি বলছি? মানুষের চরিত্রের যে লক্ষণগুলো তার চরিত্রের উৎকৃষ্ট প্রমাণ করে, সেটাই হচ্ছে সদ্গুণ। কি লিখে দিই? মানুষের চরিত্রের যেসব লক্ষণগুলো তার চরিত্রের উৎকৃষ্ট প্রমাণ করে, তাই সদ্গুণ। এখন প্রত্যেকের নিজেরা জিজ্ঞাসা করেন যে আপনার চরিত্রের মধ্যে উৎকৃষ্ট গুণগুলো কি কি আছে, ওটাই আপনার সদ্গুণ। আমি জানি 5টা লাইনও অনেকে লিখতে পারবেন না, কমেন্টসে তো অনেক অনেক কমেন্টস করতেছেন। যদি বলি আপনার চরিত্রের উৎকৃষ্ট দিক কোনগুলো লেখেন, 5টাও খুঁজে পাবেন না। ঠিক আছে, লেখেন। তো সদ্গুণ অর্জিত হয় কিভাবে? অর্জিত হয় যেভাবে, সদ্গুণ অর্জিত হয় কিভাবে? দেখেন, সদ্গুণ অর্জিত হয় কিভাবে। যেমন অ্যারিস্টটল বলছে, অ্যারিস্টটলের মতে হচ্ছে আহ, অভ্যাসের মাধ্যমে। এটা আসলে একটা অভ্যাসের বিষয়, একটা প্র্যাকটিসের বিষয়। অ্যারিস্টটলের মতে হচ্ছে এটা অভ্যাসের মাধ্যমে গড়ে ওঠে।
সক্রেটিসের মাধ্যমে, সক্রেটিসের মতে হলেও, সক্রেটিস বেটা আবার কি বললো, সক্রেটিসের মতে জ্ঞানের মাধ্যমে, অর্থাৎ যে যত জ্ঞানী হবে তার মধ্যে সেই সদ্গুণটা সেভাবে গড়ে উঠবে। তাহলে একটু জিনিস খেয়াল করেন, দুইজন কিন্তু দুই কথা বললো, একজন হলো প্র্যাকটিস, অভ্যাস, আর একজন বললো জ্ঞানের মাধ্যমে এটা গড়ে উঠবে। প্লেটো আবার একটা কথা বলে গেছে, এই অ্যারিস্টটল দেখলেন, সক্রেটিস দেখলেন, প্লেটো সদ্গুণ নিয়ে সবচেয়ে ভালো কথা বলছে। সেটা হলো প্লেটো 4টি সদ্গুণের কথা বলেছে, এটা পরীক্ষা আসতে পারে। প্লেটো 4টি সদ্গুণের কথা উল্লেখ করেছে। প্লেটো 4টি সদ্গুণের কথা উল্লেখ করেছে। একটা হচ্ছে প্রজ্ঞা, আরেকটা হচ্ছে সাহস, আরেকটা হচ্ছে মিথ্যাচার। লেখেন, প্রজ্ঞা, সাহস, সরি, মিথ্যাচার, আরেকটা হলো ন্যায়। এই মিথ্যাচার মানে কি বলেন? মিথ্যাচার মানে কি? প্রজ্ঞা, সাহস, মিথ্যাচার, ন্যায়। মিথ্যাচার মানে কি বলেন তো একটু? ভালো আচরণ, বন্ধু সুলভ। জি, ভালো আচরণ। জি জি, ভালো আচরণ, বন্ধু সুলভ আচরণ। জি জি, এই যে বন্ধু সুলভ আচরণ, মিথ্যাচার। তাহলে দেখেন, এখন যদি এখানে আসে, প্লেটো সদ্গুণের মধ্যে কোনটিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়েছেন? প্লেটো এইখানে তিনি গুরুত্ব দিয়েছেন যে, তিনি একটা কথা এখানে বলেছেন যে উভয় ক্ষেত্রেই আহ, মানে রাষ্ট্র কিংবা ব্যক্তি, আহ, তাদের মধ্যে যখন সদ্গুণের অস্তিত্ব থাকে তখন তাদের মধ্যে সদ্গুণের অভ্যুদয় ঘটে। এর মধ্যে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে ন্যায়কে, কারণ ন্যায় গড়ে উঠলে সেইখানে সদ্গুণ গড়ে উঠবে। কারণ সদ্গুণ উদ্ভাবনের কারণ হিসেবে জীবনের মধ্যপথ অবলম্বনের উপরে জোর দিয়েছে। মধ্যম পথ বা মধ্যপথ, যেটা একবার পরীক্ষায় আসছে, মধ্যপথটা কি, সেটা মানে মাঝামাঝি একটা ব্যাপার, সেটা আমি বুঝাবো একটু পরে, যে মধ্যম পন্থা কি, এটা আমি আপনাদেরকে বুঝাবো। তো লিখছেন প্লেটোর সদ্গুণ, অর্থাৎ এই সদ্গুণ নিয়ে কিন্তু পরীক্ষায় প্রশ্ন আসছে। সদ্গুণ সম্পর্কে প্লেটোর এই 4টা বক্তব্য। ওকে, দেখেন, লেখেন, আইন ও নৈতিকতার মধ্যে পার্থক্য করেন কে? আইন ও নৈতিকতার মধ্যে পার্থক্য করেন কে? ম্যাকিয়াভেলি।
আইন ও নৈতিকতার মধ্যে পার্থক্য করেন কে? ম্যাকিয়াভেলি। যেগুলো আসতে পারে আমি বেশি দিব না, এরকম দুই একটা দিব। দেখেন, আহ নৈতিকতার পরিধি আইনের চেয়ে, কথা আমি আগেও বলছি, নৈতিকতার পরিধি আইনের চেয়ে বড়। নৈতিকতার পরিধি আইনের চেয়ে বড়। পরীক্ষায় আসছে নীতিবিদ্যার আলোচ্য বিষয় নীতিবিদ্যার আলোচ্য বিষয় পরীক্ষায় আসছে সমাজে বসবাসকারী মানুষের আচার আচরণের আলোচনা ও মূল্যায়ন হচ্ছে নীতিবিদ্যার আলোচনার বিষয়। সমাজের বসবাসকারী মানুষের, সমাজে বসবাসকারী মানুষের আচরণের আলোচনা, আচরণের আলোচনা ও মূল্যায়ন হচ্ছে নীতিবিদ্যার আলোচ্য বিষয়। এই প্রাইমারি পড়তেছেন ভালো কথা, এই যে জাতীয় শুদ্ধাচার প্রাইমারিতে আসতে পারে না, আরেকজন খাওয়া দাওয়ার খোঁজ খবর নিতেছে, কেমনটা লাগে? আচ্ছা, লেখেন ঐচ্ছিক ক্রিয়া কি? এটা এটা সংজ্ঞাটা আসে ঐচ্ছিক ক্রিয়া। ঐচ্ছিক ক্রিয়া কি? দেখেন, মানুষের যে ক্রিয়া নীতিবিদ্যার দেখেন, মানুষের যে ক্রিয়া নীতিবিদ্যার আলোচ্য বিষয়। মানুষের যে ক্রিয়া নীতিবিদ্যার আলোচ্য বিষয়, এইটা হচ্ছে ঐচ্ছিক ক্রিয়া। নৈতিকতা কিসের শাখা? নৈতিকতা হচ্ছে দর্শন শাস্ত্রের শাখা। নৈতিকতা দর্শন শাস্ত্রের শাখা। আসতেই পারে যে কোন শাস্ত্রের শাখা বা কিসের শাখা, এটা দর্শন শাস্ত্রের শাখা। নৈতিকতা ব্যক্তির গুণ ও মর্যাদা। নৈতিকতা হচ্ছে ব্যক্তির গুণ ও মর্যাদা। নৈতিকতা হচ্ছে ব্যক্তির গুণ ও মর্যাদা। দেখেন, একটু খেয়াল করেন, কিছু কিছু উক্তি সংজ্ঞা এগুলো আমাদের লাগবে, কিছু গ্রন্থ লাগবে নৈতিকতার। খুব বেশি দিব না, টেনশন করার কোনো কারণ নাই। পরীক্ষা আসে নৈতিকতার আরেক নাম কি? গতদিনও বলেছি সিনোনিম। নৈতিকতার আরেক নাম মূল্যবোধ। নৈতিকতার আরেক নাম কি? মূল্যবোধ। যেমন নৈতিকতার ধারণা কি? নৈতিকতার ধারণা কি? এটা সর্বজনীন।
নৈতিকতার ধারণা হচ্ছে সর্বজনীন। যেমন উইলিয়াম লিলি কি বলেছেন? তিনি আদর্শনিষ্ঠ বিজ্ঞান বলেছেন নীতিবিদ্যাকে। তাহলে পরীক্ষায় আসতে পারে নীতিবিদ্যাকে আদর্শ নিষ্ঠা বিজ্ঞান কে বলেছেন? আদর্শনিষ্ঠ বিজ্ঞান বলেছেন এই উইলিয়াম লিলি। ওকে, তাইলে আসেন, যেমন পরনীতিবিদ্যা, এটার ইংরেজি কি আসতে পারে? এটা হলো প্রিন্সিপ, লেখেন, এটা হলো প্রিন্সিপিয়া এথিকা। প্রিন্সিপিয়া এথিকা, প্রিন্সিপিয়া এথিকা, পরনীতিবিদ্যা। এটার জনককে, এই পরনীতিবিদ্যার জনকের নাম আসতে পারে জিই মুর। এগুলো মুখস্থ বিষয়। জিই মুর। তারপরে আমরা নিতে পারি যে কিছু গ্রন্থ লিখতে পারি, যেমন মডার্ন, লিখে নেন যে মডার্ন মোরাল ফিলোসফি, এটা কার লেখা? মোরাল ফিলোসফি, এটা কার লেখা? মডার্ন মোরাল ফিলোসফি, ডব্লিউ.ডি. হাডসন। এগুলো মুখস্থ করবেন। ডব্লিউ.ডি. হাডসন লিখছেন। ম্যাথমেটিক্স ও পরনীতিবিদ্যা, দুইটাই। এটা জনক হলো জিই মুর। এর আগেও লেখাইছি দ্য প্রিন্স, এটা ম্যাকিয়াভেলির লেখা। দ্য প্রিন্স ম্যাকিয়াভেলির লেখা। তারপরে এলিমেন্টস অফ এথিক্স কার লেখা? এলিমেন্টস অফ এথিক্স কার লেখা? এটা বার্ট্রান্ড রাসেলের লেখা। রাসেল, হ্যাঁ, রাসেলের লেখা। রাসেল ভাই, আমগো রাসেল ভাইয়ের লেখা। এগুলো মুখস্থ রাখবেন। এই সব নিয়ে ইংরেজি লিটারেচারে পড়ছেন আপনারা কিছু বিষয়, যেমন ভার্সু ইজ নলেজ, ছোটবেলা থেকে পড়ে আসতেছেন। এটা কার উক্তি? এটা সক্রেটিসের উক্তি। ভার্সু ইজ নলেজ। ওকে, এবার কিছু প্রশ্ন লিখে দেই। নৈতিক বিকাশের লালন ক্ষেত্র, অর্থাৎ আপনি কোথায় লালন করবেন? সমাজে। তারপরে ব্যক্তিগত স্বাধীনতা, এগুলো লাগবে না, বাদ দেন, ওই এক লাইনই লেখেন।
এটা পেঁচাইলে অনেক পেঁচবে। আরো দুই একটা গ্রন্থ, যেমন এমনিতে সহজ আছে, দ্য রিপাবলিক, এটা তো জানেন। দ্য রিপাবলিক কার? প্লেটো। প্লেটো, দ্য রিপাবলিক। তারপরে প্র্যাকটিক্যাল এথিক্স, প্র্যাকটিক্যাল এথিক্স কার? প্র্যাকটিক্যাল এথিক্স হচ্ছে পেটার সিঙ্গারের। পেটার সিঙ্গার। বেশি দিব না, এগুলো মুখস্থ করে ফেলেন, অনেক আছে, বেশি দিব না। পেটার সিঙ্গারের হচ্ছে এটা। এথিক্স নিয়ে অনেক বই আছে, আমরা আসলে সবগুলো জিনিস পড়বো না, সবগুলো পড়ার দরকার নাই। ওকে, তো নৈতিকতা নিয়ে সামান্যই আলোচনা করলাম, যখন পার্থক্য নিয়ে আলোচনা করব তখন কনসেপ্ট আপনার আরো ক্লিয়ার হবে। আজকে ক্লিয়ার হবে না সবকিছু, হ্যাঁ। যখন আমরা মূল্যবোধ নিয়ে কথা বলেছি, আমরা নৈতিকতা নিয়ে কথা বলেছি বেশ কিছু, এটা আপনি বাসায় পড়েন, ভালো করে পড়া দেন, আপনি নিজে কিছু বুঝবেন, এরপরে সামারি করব বিষয়গুলোর। আমরা একটু সুশাসন নিয়ে কথা বলতে চাই আজকে। নেক্সট ক্লাস বাকি সুশাসন নিয়ে কথা বলবো এবং ওভারঅল প্রিভিয়াস কোশ্চেন সলভ সহ সবকিছু ইয়ে করবো। স্যার নোটের বাইরে কিছুই পড়বো না, প্রিভিয়াস কোশ্চেন পড়বেন, নোটের বাইরে, আগেও বলেছি। লেখেন, সুশাসন হচ্ছে রাষ্ট্র ও সমাজের সম্পদের সুষম ব্যবস্থাপনা, সুষ্ঠু ব্যবস্থাপনা। রাষ্ট্র ও সমাজের সম্পদের সুষ্ঠু ব্যবস্থাপনা হচ্ছে সুশাসন। রাষ্ট্র ও সমাজের সম্পদের সুষ্ঠু ব্যবহারই হচ্ছে সুশাসন। রাষ্ট্র ও সমাজের সম্পদের সুষ্ঠু ব্যবহারই হচ্ছে সুশাসন। যেমন আমরা যদি সুশাসনের ইংরেজিতে যাই, তাহলে গভর্নেন্স, এটা হলো একটা গ্রিক শব্দ। মানে গভর্নেন্স তো ইংরেজি শব্দ, এটা আসছে কোথা থেকে? গ্রিক শব্দ কুবের নাও থেকে আসছে। গ্রিক কুবের নাও থেকে আসছে। এই শব্দ থেকে উৎপত্তি হয়ে গভর্নেন্স হয়েছে। তো যাই হোক, আহ, যদি কোনো রাষ্ট্রে সুশাসন প্রতিষ্ঠিত হয়, তাহলে সেই রাষ্ট্রের নাগরিকগণ এটা ফিল করতে পারে, না হলে ফিল করতে পারে না যে এটা সুশাসন। যেমন আমাদের এখন রাষ্ট্র যেভাবে চলছে, সমাজ যেভাবে চলছে, আমরা এইটাকেই মনে করতেছি রাষ্ট্র মনে হয় এরকমই, এমনই মনে চলা উচিত, এমনই মনে চলে, আমাদের কাছে এটা ফিল হচ্ছে। কিন্তু সুশাসন প্রতিষ্ঠা হইলে আমরা ফিল করতে পারবো যে সুশাসন প্রতিষ্ঠা হয়েছে। এখন কিন্তু আমরা বলি রাষ্ট্রে সুশাসন নাই, জবাবদিহিতা নাই, একটু অরাজকতা আছে, যার যা খুশি তাই করছে, এটা আমরা যেমন ফিল করতে পারতেছি। আবার ওই যে ফখরুদ্দিনের সময়ও কিন্তু আমরা ফিল করছি, একটা অন্যরকম ফিল করছি কিন্তু। হুম। যাই হোক, ওই জায়গায় আমি কম্পারিজনে যাচ্ছি না, বাট বিষয়টা এরকম আর কি। তো সুশাসনের মানে ধারণাটা, এই ধারণা থেকে পরীক্ষায় প্রশ্ন আসে। ধারণা, সুশাসনের ধারণা আসলে সর্বপ্রথম কে দেয় বা কারা সংজ্ঞা প্রদান করে? যেমন সর্বপ্রথম যদি বলি 1989 সালে সুশাসনের ধারণা দেয় ওয়ার্ল্ড ব্যাংক, এটা আমাদের মনে রাখতে হবে। তবে ওরা সংজ্ঞা প্রদান করে কবে? ওয়ার্ল্ড ব্যাংক ধারণা দেয় 1989 সালে, সংজ্ঞা প্রদান করে 1992 সালে, যে সুশাসনের সংজ্ঞা কি।
1992 সালে